স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা শপথ নেবেন আগামীকাল। বিগত কয়েক বছরের মতো এবারের কমিশন গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের মত, সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে নতুন ইসি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের। তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আগের সরকারের সময়কার মতোই চর্চা দেখা গেছে উল্লেখ করে সমালোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এবার যে নির্বাচন কমিশনটা হলো, আমরা তো ইউনিক কিছু পেলাম না। নতুন একটা পরিবেশে যে একটা নতুন ধরনের নির্বাচন কমিশন পাবো, সেটা কিন্তু পাইনি। গতানুগতিক 5 জনের মধ্যে 5 জনই হলো আমলা। যারা যারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা ম্যাক্সিমামই আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন, তো প্রশাসন থেকে আসছেন। তো এখানে আরও ওয়ার্ডের ভিন্নতা থাকতে পারতো, যে বিভিন্ন কমিউনিটি রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আমরা নির্বাচন কমিশনটা গঠন করতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো কিছু আশা করতে পারতাম। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ঐক্যমত থাকলে গঠন প্রক্রিয়া যেমনই হোক ভালো নির্বাচন করা সম্ভব। জনতা ছাড়াও রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতি আস্থা খুঁজে পায়, এটা হলো প্রথম কাজ। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ঠিক আছে নির্বাচন কমিশন ওকে ফাইন তাদের কার্যক্রমের কারণে, তাহলে কিন্তু জনতাও আস্থা খুঁজে পাবে, কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে তার জনতা নাই। ভোটের অধিকার নিশ্চিত করার পর সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলিরও যে ভূমিকা, সেই ভূমিকাটা তো আমরা জানতে চাই। নির্বাচন কমিশন কি তাদের যে ম্যানিফেস্টো সেগুলি কি দেখে নেবেন? নির্বাচন কমিশন সংস্কাররা যারা করছেন তারা এই ব্যাপারে তারা কি জানাতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে। আগের নির্বাচন কমিশনগুলোর তুলনায় ভালোভাবে কাজ করতে সফল হবে, সক্ষম হবে, এই আশাবাদ আমরা রাখি। একটা ভালো নির্বাচন করতে হলে যেটা দরকার সেটা হলো পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো যদি একটা ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে নতুন এই নির্বাচন কমিশন। এই নতুন কমিশন তারা সাহসিকতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করবেন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন, যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। এটাই আমার প্রত্যাশা, একই সাথে আমি মনে করি জাতির প্রত্যাশা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকানোর পাশাপাশি প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ এসেছে নির্বাচন সংস্কার কমিশনে। একথা জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন ভবনে টেলিভিশনের সম্পাদকদের সাথে মত বিনিময়ের পর একথা জানান তিনি। এ সময় কমিশন সদস্য তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আয়োজন করা উচিত, তবে তা হতে হবে সংস্কারের পর। নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বসে কমিশন। বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সম্পাদকরা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো। আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উপর জোর দেন তিনি। তবে বলেন তার আগে জরুরি সংস্কার। 6 মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশনটা যদি যান, তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব। অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান, 5টা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এই 5টা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে।
কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎস খতিয়ে দেখা সহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সম্পাদকরা। ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার, এবং নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। তিনি আরো জানান, প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে কমিশন। পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 2 কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 325 টাকায়, সাথে 2টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন, আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। 14 বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা। মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে তাই বাদ ভাঙা উল্লাস। জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ। যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এক একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ, আর এর জন্য প্রয়োজন পার্লামেন্ট। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করব। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচন প্রয়োজন, দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। তিনি আরো বলেন, নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে। সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব। এই কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভবিষ্যৎ। নেতৃবৃন্দরা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে। এছাড়া জেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা। এদিকে সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি নেতাকর্মীদের একথা বলেন। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে রাজশাহী বিভাগের 8টি জেলার নেতাকর্মীরা অংশ নেন। বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য নিজের 31 দফার বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে চালকরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। 1 সপ্তাহের মধ্যে দাবি না মানলে
30শে নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। এ সময় নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া ব্যাটারি চালিত যানের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করারও দাবি জানান সংগঠনের নেতারা। আমরা বলতে চাই, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে, সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি? আমরা হাইকোর্টকে বলবো আপনারা পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিকশার চালক সহ হতাহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়। আমরা কোনো অরাজকতা চাই না, আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের অটো রিকশা চলতে দিতে হবে। আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করছি। এর আগে মঙ্গলবার একটি রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদেশ দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে বুধবার থেকেই বিচ্ছিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো আরও 10 জন, এর মধ্যে ঢাকা বিভাগেরই 8 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 886 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত 10 জনের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন ও উত্তর সিটিতে 1 জন রয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন 4 জন। এছাড়াও চট্টগ্রাম ও বরিশালে মারা গেছেন 2 জন। শুধু নভেম্বর মাসেই দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 133 জনে। চলতি বছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু 448 জনের। 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 85,712 জন। পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে গাজীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলা 11টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থীদের শনিবার সকালটা শুরু হয়েছিল উৎসবমুখর পরিবেশেই, কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় বিষাদে। 460 জন শিক্ষার্থী বিআরটিসির 6টি ডাবল ডেকার বাস ও 3টি মাইক্রোবাসে শ্রীপুর উপজেলার মাটির মায়াকুর রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বাস উদয়খালী বাজার এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে তা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। জানা গেছে, আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়। এনে মানে স্যার শব্দ হইতাছে, আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতাছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটে পড়তাছে, আরো ধোঁয়া উঠতাছে। গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। গ্রামীণ সড়ককে দ্বিতল বাস নিয়ে যাওয়া এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর বিদ্যুতের তারও একটু ঝুলন্ত অবস্থায় ছিল। তদন্তে ওটা বেড়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তে পাওয়া যাবে। 11,000 ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহত 3 শিক্ষার্থী হলেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম, রংপুরের মোস্তাকিম রহমান মাহিন ও রাজশাহীর জোবায়ের আলম সাকিব। মেধাবী এই 3 শিক্ষার্থীকে হারিয়ে শোকের ছায়া সহপাঠী ও স্বজনদের মাঝে। ডিবিসি নিউজ ডেস্ক। রমজানের নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এজন্য সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। চাঁপাইনবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছে কৃষক। জেলা জুড়ে এবছর 1850 হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে। কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ না আসা ও ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা তাদের। আর কৃষি বিভাগ বলছে, আগাম জাতের পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠ জুড়ে শীতকালীন কোন্দ জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। এ যেন সবুজের সমারোহ। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর মাঠে শীতকালীন আগাম জাতের পেঁয়াজ লাগান কৃষকরা। অক্টোবরের প্রথম সপ্তাহে এ জাতের পেঁয়াজ রোপণ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। প্রতি বিঘা জমিতে 100 মনের বেশি পেঁয়াজ হবে বলে আশা কৃষকদের। তাদের দাবি, এ জাতের পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো গেলে 60 মন বিঘা হবে, 70, 80, কোনো 90 মন বিঘাও হবে। ওকে কাছে 3000 টাকা পাবো, শেষ ফল 2000 টাকা হলেও লাভ থাকবে। 20,000 25,000 টাকা খরচ হয়। আমরা যদি দাম পাই 3000 টাকা দিয়ে বেচতে পাই, আমাদের 1 লাখ মতো লাভ হবে। যদিও কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। আমরা লাভের আশায় লাগাই, কিন্তু আমরা লাভ করতে পারছি না। ভারত থেকে পেঁয়াজ আসা কেউ সিন্ডিকেট করে রেখে দিচ্ছে, তখন কৃষকেরা আসল মূল্যটা পাচ্ছে না। আমরা বেশিও চাই না, আমরা একবারই কমও চাই না, নাই যে মূল্য যেন পাই জানে, আমরা যেন আমাদের দেশে জানি পেঁয়াজ উৎপন্ন করতে পারি। তবে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়ে কৃষি বিভাগ বলছে, আগাম জাতের কোন্দ পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। কোন্দ পেঁয়াজটা যখনই বাজারে আসবে প্রাথমিক পর্যায়ে, তখনই আমাদের যে পেঁয়াজের যে দামটা এটি কিন্তু পড়ে আসবে, অর্থাৎ এটা ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে, মানুষের পড়ে আসবে এবং মানুষ একটু স্বস্তি পাবে, যার জন্য আমরা মাঠ পর্যায়ে কিন্তু এটি নিয়ে কাজ করছি। জেলায় চলতি বছরে শীতকালীন আগাম জাতের কোন্দ পেঁয়াজ ও ছাঁচি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4000 হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকট নিরসনে অতীতে কোনো রাজনৈতিক দল সরকার কার্যকর উদ্যোগ নেয়নি, ফলে এই সংকট নিরসনে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সম্মেলনে কথা বলেন তিনি। যতদিন পর্যন্ত এই ইস্যুতে কোনো কার্যকর সমাধান না আসে, ততদিন রোহিঙ্গাদের বাংলাদেশের উন্নয়ন কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। শনিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ওয়ার্কিং টুয়ার্ডস ন্যাশনাল কনসেনশন অন রোহিঙ্গা পলিসি অব বাংলাদেশ শীর্ষক কনফারেন্স আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য এমন গুরুত্বপূর্ণ সমস্যাকে জাতীয়ভাবে নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি। অতীতের কোনো রাজনৈতিক দল সরকার এর সমাধানে এগিয়ে আসেনি। ন্যাশনাল কনসেনসাস আনফরচুনেটলি কখনোই ছিল না। সমতাসীন দল যাই বলবে, সেটা দেশের যতই পক্ষে হোক না কেন, অপোজিশন সেটাকে অপোজ করবে, এটা হতে দেবে না। এটা উভয় পক্ষ থেকে আমরা এই টেন্ডেন্সি দেখে এসেছি। আমরা তো এটার ভুক্তভোগী, কারণ আমরা কোনো কিছু যখন এগোতে চাইতাম তখন দেখা যেত যে এটা লেট স্লিপিং ডগস লাইন, এটা ব্যবহার করা হয়েছে। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে, এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রোহিঙ্গা সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের দেশের উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানান। যতদিন বাংলাদেশ ওরা থাকবে, ওদেরকে যদি প্রপার ওদের সমস্যা অ্যাড্রেস করতে না পারি, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে। যে আপনাদের বিভিন্ন এগ্রিকালচার এরিয়াতে বিশাল গ্যাপ আছে লেবার সাপ্লাইতে, আমরা যদি এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেখানে এমপ্লয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, বাট ওয়েজ স্কেলে যাতে আমাদের লোকালরা যাতে ক্রাউডেড আউট না হয়, এটা মাথায় রাখতে হবে। রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আগামী রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে। সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটা হচ্ছে এখন ইস্যু। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ মাতালেন ব্যান্ড সঙ্গীতাঙ্গনের গুরুখ্যাত জেমস।
প্রবাসী দর্শকরাও প্রথমবার পছন্দের শিল্পীকে পেয়ে উচ্ছ্বসিত। পরে গণমাধ্যমে জেমস জানান, গানের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাংলা সংস্কৃতি। ধন্যবাদ জানান সৌদি সরকার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদেরকেও। বেজে উঠল জেমসের গিটার, গেয়ে উঠল লাখো কণ্ঠ। মোর শহরের সাউদিয়া পার্ক তখন যেন উত্তাল ঢেউ তরঙ্গ। গ্লোবাল হারমোনির তৃতীয় দিন এক কথায় বলতে গেলে এক টুকরো বাংলাদেশি হয়ে উঠল। আর জেমস যেন হ্যামিলনের বাঁশিওয়ালা, কোথাও নেই তিল ধারণের জায়গা। বাইরে তখনও অপেক্ষমান হাজার থেকে লাখো বাঙালি। বাংলাদেশকে স্বাগতম এত বড় অনুষ্ঠান করার জন্য, যে আমরা অনেক আনন্দিত এত বড় একটা শিল্পী আনার জন্য, তাই আমরা খুশি। রিয়াদের মাটিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জেমস এখানে আসছে। শুধু আমি না, এখানে প্রতিটা দর্শক খুবই এনজয় করছে। দীর্ঘ প্রবাস জীবনে সৌদির মিডিয়া অব মিনিস্ট্রির এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেখা মিলল বাঁধ ভাঙা সে আবেগের উচ্ছলতারও। আমরা বাংলাদেশ থেকে আসছি, অনেক উপভোগ করতেছি ভাই, অনেক ভালো লাগছে। জেমস ভাইকে কেমন লাগে সেটা আপনি শুধু সবাইকে দেখেন, সবাই পাগল হয়ে গেছে। মানে গুরুই, ওনার কোনো মানে ওনার সামনে আর কিছু বলার উপায় নাই। গ্লোবাল হারমোনির 4 দিনব্যাপী বাংলাদেশ পর্বে মূল আকর্ষণ বলা যায় জেমস। জেমস আসায় উচ্ছ্বসিত এখানকার প্রবাসীরা, সেই সাথে প্রবাসীরা সৌদি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছে এবং দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেটিও প্রত্যাশা করছে। রূপের জাদু, বড় জাদু গো, মনের মায়া বড় মায়া গো। মঞ্চ মাতিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে সে আবেগ যেন ছুঁয়ে গেল জেমসকেও। সংস্কৃতির এমন বিনিময়ে মঞ্চে ফের আসবার অভিপ্রায়ের কথা জানালেন জেমস। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রিয়াদ, সৌদি আরব। যুব এশিয়া কাপে শিরোপা ধরে রাখার পাশাপাশি যুব বিশ্বকাপেও বাজিমাত করতে চান বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সবশেষ যুব এশিয়া কাপের 5 জন ক্রিকেটার থাকায় বাড়তি সুবিধা পাবে দল, এমনটাই মত তার। এশিয়া কাপ খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে দল। যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আরও একটা আসর সামনে রেখে দেশ ছাড়ার আগের দিন মিরপুর হোম অফ ক্রিকেটে অফিসিয়াল ফটো সেশনে হাজির জুনিয়র টাইগাররা। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঢাকা ছাড়ার আগে যুবা টাইগাররা টিপস নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালের কাছে। গেল ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে টাইগার যুবারা। এবারে তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন, সাথে যুব বিশ্বকাপেও বাজিমাত করতে চান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020-এ যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। যুবা টাইগারদের এবারে দলে রয়েছেন গেল এশিয়া কাপ খেলা 5 ক্রিকেটার। তাদের থেকে বাড়তি সুবিধা আদায় করতে চান অধিনায়ক। এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনো আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কিভাবে করছে, চেষ্টা করতেছে বাংলাদেশের জন্য যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। এবারের এশিয়া কাপে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। আসরের উদ্বোধনী দিনেই টাইগার যুবারা লড়বে আফগানদের বিপক্ষে। 1 ডিসেম্বর নেপাল ও 3 ডিসেম্বর তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।